গবেষণার উপর জোর দেওয়ার কথা বলে ছাত্র সমাজই আগামীর ভবিষ্যৎ নির্ধারণ করবেন, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিয়ে কথা বলেন তিনি। এ সময় তাকে সম্মানসূচক ডিলিট পদক দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। দুপুর 2টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5ম সমাবর্তনে যোগ দেন প্রধান উপদেষ্টা। র্যালির মাধ্যমে সমাবর্তন স্থলে অধ্যাপক ইউনূসের আগমনকে উষ্ণ অভ্যর্থনায় বরণ করেন শিক্ষার্থীরা। পরে সমাবর্তন বক্তা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শিক্ষার্থীদের গবেষণার উপর জোর দিতে বলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ডিগ্রিধারীদের সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা। দীর্ঘ 9 বছর পর বিশ্ববিদ্যালয়ে হলো এই সমাবর্তন। এতে অংশ নেন 22,560 গ্র্যাজুয়েট। এর মধ্যে 22 জন পিএইচডি ও 17 জন এমফিল ডিগ্রিধারী। আমরা যে ধরনের বিশ্ব গড়তে চাই সেই বিশ্ব গড়ার ক্ষমতা আমাদের আছে, সকল মানুষেরই আছে। কিন্তু আমরা গতবান্ধা পথে চলে যাই বলে আর নতুন পৃথিবীর কথা আমরা চিন্তা করি না। এই বিশ্ববিদ্যালয় যেন সবসময় এটা স্মরণ রেখে তার পাঠদান কর্মসূচি চালু রাখে। পৃথিবীর ভবিষ্যৎ আমাদের নিজেদের প্রত্যেকের হাতে। আমরা যেভাবে বিশ্ব করতে চাই সেভাবেই বিশ্ব করতে পারি। আমি যেভাবে বলেছি সেভাবে করতে হবে এমন কোনো কথা নেই। নিজের মনের একটা স্বপ্ন থাকতে হবে, এটাই আমার আবেদন, যে আমরা কী ধরনের বিশ্ব চাই, কী ধরনের সমাজ চাই, কী ধরনের সংসার চাই, কী ধরনের শিক্ষা ব্যবস্থা চাই। এগুলো আমার মনের মাধুরী মিশিয়ে আমাকে বের করে নিতে হবে। গতের মধ্যে ঢুকে গেলাম, যা আছে সেটা মেনে নিলাম, তাহলে কিছুরই পাল্টাবে না, কিছুই পরিবর্তন হবে না। চট্টগ্রাম বন্দরকে বিশ্বমানের হিসেবে গড়ে তুলতে সেরা বিদেশি বন্দর ব্যবস্থাপকদের দেয়া হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানান, এর মাধ্যমে বন্দর আরও শক্তিশালী, গতিশীল হবে। বুধবার প্রথমবারের মতো তার নিজের জেলা চট্টগ্রামে যান তিনি। এরপর তিনি কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। পরে তার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন এবং নিজের গ্রাম বাথুয়ায় যাওয়ার কথা রয়েছে। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ও ছবিতে প্রতিবেদন। গত আগস্টে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেবার পর এই প্রথম চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ও উন্নয়ন পরিদর্শনে গেলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বন্দরের চলমান নানা উন্নয়ন কাজের পরিদর্শন করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন তিনি। বন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি জানান, আমরা যে পিছিয়ে এটা নিয়ে কারো কোনো গরজ নেই। পিছিয়ে থাকার জন্য খুব বেশি দুঃখ দেখি না কারো। ছোটখাটো জিনিস নিয়ে ঝগড়া করে, এখানে গোলমাল, ওখানে গোলমাল। সার্বিকভাবে যেটা বিরাট পরিবর্তন দরকার, এটা কারো খুব গরজ আছে বলে মনে হয়। প্রধান উপদেষ্টা আরও জানান, চট্টগ্রাম বন্দর 7 সিস্টার্স সহ প্রতিবেশী ভুটান ও নেপালের হৃৎপিণ্ড। 7 সিস্টার্সের কথা বললাম, সবার জন্য হৃৎপিণ্ড একটাই, নেপালের জন্য হৃৎপিণ্ডই নেই। কাজে আমাদের হৃৎপিণ্ড দিয়ে তাকে চালতে হবে। আমরা তাকে সেই সংযুক্ত করতে চাই, এটা আমাদেরও লাভ, তাদেরও লাভ, আমাদেরও লাভ। এটা এমন নয় যে তাদের মেহেরবানি করি, মেহেরবানি দিতে না। এই হৃৎপিণ্ড যদি সংযুক্ত হয় সেও লাভবান হবে, আমরাও লাভবান হব। ভুটান যদি এটার সঙ্গে সংযুক্ত হয় সেও লাভবান হবে, আমরাও লাভবান হব। 7 সিস্টার যদি এটার সঙ্গে সংযুক্ত হয় তারাও লাভবান হবে, আমরাও লাভবান হব। এই হৃৎপিণ্ডকে বাদ দিয়ে চললে যারা এটাকে বাদ দেবে তারা ক্ষতিগ্রস্ত হবে। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে জানান, চট্টগ্রাম বন্দরের উন্নয়ন ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয়। বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয়, পাল্টাতে হবে, হয় অবকাশ নিয়ে আমাদেরকে পাল্টাতে হবে। কারণ চট্টগ্রাম বন্দর হলো ভরসা। এটাকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি নতুন কোনো পাতায়, নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই। এই পথ খুলে দিলে বাংলাদেশের অর্থনীতির পথ খোলে। এই পথ না খুললে বাংলাদেশের অর্থনীতি যতই লাফালাফি, যতই ঝাপাঝাপি করো, কিছু হবে না। চট্টগ্রাম বন্দরের আনুষ্ঠানিকতা শেষে কর্ণফুলী নদীর উপর বহুল প্রত্যাশিত
রেলসহ সড়ক সেতু নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। রুনবী সরকার, ৭১, ঢাকা। সিলেট ওসমানী বিমানবন্দর থেকে ৪১৮ জন হজ যাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে যাচ্ছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। বুধবার ৩:৩০টায় হজ ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল নাসের খান। বিকেল ৫টা ২৫ ফ্লাইটটি বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এর মধ্য দিয়ে শুরু হলো সিলেট থেকে এবারের হজ ফ্লাইট চলাচল। ৫টি ফ্লাইটে মোট ২,০৯৫ জন যাত্রী সরাসরি জেদ্দায় যাবেন। আগামী ২৩, ২৫, ২৬ ও ২৯ মে আরও ৪টি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ। সিলেট থেকে হজের প্রথম ফ্লাইট যাচ্ছে আজ। সেখানে আছেন সহকর্মী মুহিত দিদার, তার সাথে কথা বলবো এ বিষয়ে। দিদার, ফ্লাইটটি ৫টা ২৫ ছেড়ে যাওয়ার কথা রয়েছে। একটু জেনে নিতে চাই যে ফ্লাইট অন টাইমে আছে কিনা, এই ফ্লাইটে সিলেট থেকে জেদ্দা যেতে কতক্ষণ লাগবে, সার্বিক ব্যবস্থাপনা নিয়ে যাত্রীরা কি প্রতিক্রিয়া দিচ্ছেন? আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। আর কিছুক্ষণের মধ্যেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG237 বিমানটি ছেড়ে যাবে মদিনার উদ্দেশ্যে, এবং হাজিরা সকল কার্যক্রম তাদের ইমিগ্রেশন শেষ করে তারা বিমানে উঠে গেছেন, এবং বিমানটি কিছুক্ষণের মধ্যেই হাজিদেরকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হবে। আমি আপনাদেরকে আমার ঠিক ডান পাশে বিমানটি দাঁড়িয়ে আছে এবং হাজি যারা আছেন তারা সবাই বিমানে উঠে গেছেন। আপনারা দেখতে পাচ্ছেন বিমানটি এখন রানওয়েতে দাঁড়িয়ে আছে, এবং আমরা এ ব্যাপারে কথা বলেছি বিমানের ডিস্ট্রিক্ট ম্যানেজার শাহনেওয়াজ আহমদের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন মোট ২,৮০০ হজ যাত্রী আছেন। এর মধ্যে সিলেট থেকে আজকে যাচ্ছেন ৪১৮ জন যাত্রী, এবং আরও ৪টি ফ্লাইট সরাসরি সিলেট থেকে জেদ্দার উদ্দেশ্যে রওনা দিবে, এবং সেটি যাবে যথাক্রমে ২৩, ২৫ এবং ২৬, ২৯ মে। এবং আমরা হজ যাত্রীদের সাথে যারা যাত্রী তাদের কাছে কথা বলেছি, তারা বলেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে সেবা দিচ্ছে তারা খুব খুশি, এবং তারা হজে ফেরার পর যে ৪০-৪২ দিন পর তারা ফিরবেন, যেমন বিমানের যে সেবা আছে সেই যে সেবা যেন অব্যাহত থাকে। আমরা এখানে দেখেছি যে হজযাত্রীদের সাথে বিমান এবং যারা আছেন বিমানবন্দর সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ তারা তাদের সাথে কথা বলেছেন, কুশল বিনিময় করেছেন এবং তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিমানটি এখনই মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। এই ছিল আমার বিমানবন্দর থেকে সর্বশেষ তথ্য। মোহিত, ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম প্রথম হজ ফ্লাইট যেটি সিলেট থেকে যাচ্ছে সেই বিষয়ে তথ্য। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, সিলেট থেকে সহকর্মী মোহিত দিদার যুক্ত ছিলেন এতক্ষণ। ময়মনসিংহের শানকিপাড়া কাঁচা বাজার উচ্ছেদ অভিযান শেষ করতে পারেনি বাংলাদেশ রেলওয়ে। সকালে ৩০০-র বেশি কাঁচা পাকা দোকান ভেঙে দেওয়ার পর সিটি কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের বাধার মুখে পিছু হটে রেলওয়ে কর্তৃপক্ষ। ব্যবসায়ীদের অভিযোগ, সিটি কর্পোরেশনের কাছ থেকে ইজারা নিয়েই তারা ব্যবসা করছিলেন। বাবুল হোসেনের তথ্য, অনুরুজ্জামানের ছবিতে প্রতিবেদন। সকালে ময়মনসিংহ নগরীর শানকিপাড়া কাঁচা বাজারের উচ্ছেদ অভিযানে নামে রেলওয়ে কর্তৃপক্ষ। ১ ঘন্টার এই অভিযানে ৩ শতাধিক কাঁচা পাকা দোকানপাট উচ্ছেদের পর তারা সিটি কর্তৃপক্ষ এবং ব্যবসায়ীদের বাধার মুখে পড়েন। এক পর্যায়ে বন্ধ হয়ে যায় উচ্ছেদ কার্যক্রম। ব্যবসায়ীরা জানান, উচ্ছেদের আগে কোনো নোটিশ দেওয়া হয়নি তাদের। সিটি কর্তৃপক্ষের কাছ থেকে ইজারা নিয়ে তারা ব্যবসা করছিলেন, আর তাই এই ক্ষতির দায় নিতে হবে সিটি কর্তৃপক্ষকে।
আসলে ঠাড়ে মরে যাবো, একটা ঠাড়ে মরে যাবো, দরকার পড়লে আমরা লেলে তোলে আত্মহত্যা করে দেয় সবাই। দেশটা স্বাধীন হয়েছে মনে করে খুশি হয়েছিলাম যে দেশটা স্বাধীন হয়েছে, এই স্বাধীনের নমুনা যে মানুষের পেটও লাত্তি শৈল লাত্তি। একটা টাইম দেখ, আমাদের 3 মাস টাইম দেখ, আপনাকে দোকান করি যে দোকান ব্যবস্থা করে দেখ। বাজারের ব্যবসায়ী সমিতি ও ইজারাদার জানান, সিটি কর্তৃপক্ষ ও রেলওয়ে বিভাগের মধ্যে কোনো সমন্বয় না থাকায় এমনটি হয়েছে। সিটি কর্পোরেশন অন্যের জায়গায় এসে তারা মাতবরি করব, আমি এটা দীর্ঘদিন যাবত এই কথা বলছি আমি, যে আপনারা মন্ত্রণালয় কথা বলে আমাদেরকে ব্যবস্থা করে দেন। টোটালটা সিটি কর্পোরেশনের। রেল যদি আমাদেরকে টেন্ডার দিত তাহলে আমরা রেলের কাছ থেকে টেন্ডার নিতাম। এ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং এলাকার বেশিরভাগ মানুষ রেলওয়ে কর্তৃপক্ষের এই অভিযানকে সাধুবাদ জানান। যে স্বৈরাচার খুনি হাসিনার ফেসিস্টরা এখানে সিটি কর্পোরেশনে বসেছিল, তারা একটা অনিয়ম দুর্নীতির মাধ্যমে এখানে ইজারা দিয়েছেন। উচ্ছেদ সমর্থন করে, কিন্তু এর সাথে এই আপনার বাজারের সাথে হাজার হাজার পরিবার জড়িত। রেলওয়ের জায়গা তো উচ্ছেদ করবে, কিন্তু অনেকে এখানে এই ব্যবসা করে তাদের জীবন ধারণ করে, এদের ব্যবস্থা করার দরকার ছিল আগে। পরে রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, সিটি কর্পোরেশন এবং ব্যবসায়ীদের অনুরোধে বৃহস্পতিবার পর্যন্ত অভিযান বন্ধ করা হয়েছে। আমরা ব্যবস্থা নিতে গেছিলাম, যেহেতু বিভাগীয় কমিশন আমাদের অভিভাবক, তার কথা মতো আজকের জন্য আমরা স্থগিত করেছি। টোটালে নাই, সিটি কর্পোরেশন সম্পূর্ণ এখতিয়ার বহির্ভূত কাজ করেছে। এই উচ্ছেদ অভিযান ও ইজারা নিয়ে কোনো কথা বলতে চাননি সিটি কর্পোরেশনের কোনো কর্মকর্তা। শারমিন স্বপ্না, ৭১। চট্টগ্রাম বন্দরে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরে 2 ভাগ করে জারি করা অধ্যাদেশ বাতিলের দাবিতে 3 দিনের কর্মবিরতি শুরু করেছেন স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা কর্মচারীরা। সকাল 10টা থেকে নগরীর আগ্রাবাদ এলাকায় থাকা এনবিআরের অধীন বিভিন্ন কর অঞ্চলের কার্যালয়গুলোতে কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত থাকলেও কোনো কাজ চলছে না। তারা জানান, কর্মসূচির কথা প্রচার হওয়ায় সকাল থেকে কোনো সেবা প্রার্থীও আসেননি। এছাড়া বুধবার 1টা পর্যন্ত কর্মবিরতি চললেও বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত কর্মবিরতি চলবে। দ্রুত এই অধ্যাদেশ বাতিলের দাবি জানায় সংগঠনটি। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর 2 ভাগে জারি করা অধ্যাদেশ বাতিলের দাবিতে 3 দিনের কর্মবিরতি চলছে বেনাপোলেও। বুধবার সকাল থেকে দুপুর 1টা পর্যন্ত বেনাপোল স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতি পালন করেন। এ সময় কাস্টমস হাউসের সহকারী কমিশনার রাজন হোসেন জানান, দাবি আদায় না হলে 17 মে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। এদিকে বেনাপোল C&F এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান জানান, এই কর্মবিরতিতে 2 দেশের আমদানি রপ্তানি বাণিজ্য ও পণ্য খালাস বন্ধ রয়েছে। এর আগে মঙ্গলবার আগারগাঁও এনবিআর কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শেষে এই কর্মবিরতির ঘোষণা দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রংপুরে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তি ও নিরাপদ সড়কের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সকালে রংপুর শহরের মীরবাগ এলাকায় ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময়ে বক্তারা বলেন, অদক্ষ চালক ও বেপরোয়া গতির কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এতে পরিবারের কর্মক্ষম মানুষটিকে হারিয়ে নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। আইনের প্রয়োগ না থাকায় এসব অনিয়ম বন্ধ হচ্ছে না। তাই দ্রুত সঠিক আইন প্রয়োগ করে এসব চালকদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। এর আগে মঙ্গলবার রংপুরের কাউনিয়ায় বাস চাপায় নিহত হয় এসএসসি পরীক্ষার্থী আফসানা সহ একই পরিবারের 3 জন। এই ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক আশরাফুল। $21 লাখ টাকায় বিক্রি হয়েছে পাবনার রাজা ও পাঠান। জেলার তরুণ খামারির হলিস্টিন ফ্রিজিয়ান জাতের 2 গরু রাজা ও পাঠানের এমন দামে খুশি স্থানীয়রা। গরু দুটি কিনেছেন ঢাকার ব্যবসায়ী। বিশাল আকৃতির গরু দুটি দেখতে অনেকেই আসছেন খামারে। সোহাগ মল্লিকের ছবি ও মোস্তাফিজুর রহমানের তথ্যে প্রতিবেদন। নাম তার রাজা, বয়স প্রায় 3 বছর, উচ্চতায় 69 ইঞ্চি, লম্বায় 10.5 ফিট, ওজনে 1200 কেজি বা 30 মন। হলিস্টিন ফ্রিজিয়ান ক্রস জাতের 2 দাঁতের রাজা বিক্রি হয়েছে 11 লাখ টাকায়। এদিকে 1150 কেজি ওজনের পাকিস্তানি শাহিয়াল ফ্রিজিয়ান হলিস্টিন মিশ্রণ জাতের পাঠান বিক্রি হয়েছে 10 লাখ টাকায়। রাজা ও পাঠানকে কিনেছেন ঢাকার 2 ব্যবসায়ী।
প্রতিদিন গরু দুটোকে 5 থেকে 600 টাকার খাবার যোগান দিতে হয়। তাদের দেখতে নিয়মিত ভিড় জমে দর্শকদের। আসছি গরু দেখতে, আমরা স্থানীয় এখানে হওয়ার দেখার জন্য অনেক থেকেই আসে। আমাদের এলাকা, আমাদের বাড়ি এখানেই, এই জন্য আমরা সবসময় এখানেই থাকি। সকাল থেকে আপনার বসে খাওয়াই, গোসল করাই, ঘাস দেয়, খের দেয়। আপনার রাত্রে অনেক দন্ত করতে হয়। আপনার ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে, অনেক জায়গা থেকে লোক আসে দেখে। রাজা ও পাঠানকে লালন পালন করছেন পাবনা সদরের গয়েশপুর ইউনিয়নের জালালপুর মন্ডলপাড়া গ্রামের তরুণ খামারি রাজু আহমেদ। বিএসসি ইঞ্জিনিয়ার রাজু 2010 সালে মাত্র 3 লাখ টাকা বিনিয়োগ করে 4টি ষাঁড় গরু দিয়ে শুরু করেন এই খামার। চলতি বছর কোরবানির জন্য 25টি গরু প্রস্তুত করেছিলেন। এরই মধ্যে ফেসবুক পেজের মাধ্যমে 17টি গরু বিক্রি করেছেন তিনি। প্রথম 15 সাল পর্যন্ত 4টা-5টা করে প্রতি বছর 1-2টা করে বাড়ানোর পরে মোটামুটি আপনার 15 সালের দিকে একবারে বাণিজ্যিকভাবে প্রায় 30টা গরুর মতো করে বাণিজ্যিকভাবে শুরু করি মোটামুটি। তারপর থেকে প্রতি বছরই পাই আমার 2-1টা খুব বড় সাইজের গরু। আসলে দেশ সেরা কিছু গরুর ভিতরে আমার গরু প্রতি বছরেই থাকে। জেলায় আমেরিকান বাহমা, শাহিয়াল ক্রস, নেপালি ও দেশি সংকর জাতের গরুর খামার রয়েছে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, ইভেন কি জেলা লেভেলের কর্মকর্তা আমরা যারা আছি, যাদের এরকম ভালো ভালো খামারে ভালো ভালো গরু আছে, তাদের হিট স্ট্রোক মানে তাপমাত্রার যে একটা সে সম্বন্ধে তাদেরকে ধারণা দেওয়া, ভিন্ন রোগ ব্যাধি সম্বন্ধে একটা ধারণা দেওয়া, তাদেরকে আপনার এই বিভিন্ন সময়ে খাবারের সম্বন্ধে যাতে কোনো খাবারের কোনো মিসম্যানেজমেন্ট এবং অন্য কোনো খাবার না খাওয়ায়, গরুর খাবার খাওয়াই যাতে আমাদের এই গরুগুলোকে হৃষ্টপুষ্টকরণ করে, এই ব্যাপারে তাদেরকে আমরা একটা ধারণা দিয়ে থাকি। জেলায় ছোট বড় মিলে প্রায় 28,000 খামার রয়েছে। গরু, মহিষ, ছাগল মিলে প্রায় 6.5 লক্ষ পশু কোরবানি ঈদের জন্য প্রস্তুত রয়েছে। স্থানীয়দের চাহিদা মিটিয়ে 3.5 লক্ষ পশু সরবরাহ হবে সারা দেশে। মুস্তাফিজুর রহমান, 71, পাবনা। বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও পুশিন ঠেকাতে টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি সহ বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে বলে জানিয়েছেন বিজিবি কুমিল্লার সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির। বুধবার সকালে কুমিল্লার 14 উপজেলার বালুজুড়ি বিজিবি বিওপি ক্যাম্প উদ্বোধন শেষে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, যেখানে কাঁটা তারের বেড়া নেই কিংবা বাঁশের বেড়া দেয়া আছে, সেখান থেকেও কোনো সন্দেহজনক তথ্য পেলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কুমিল্লা বালুজুড়িতে নতুন বিওপির কার্যক্রম শুরু হওয়ায় সীমান্ত এলাকায় হত্যা, নারী ও শিশু পাচার রোধ, মাদক সহ সব ধরনের চোরাচালান বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে বিজিবি। গাজীপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাওয়ালগড় ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার শাহিদা আক্তার যশোদাকে আটক করেছে জয়দেবপুর থানা পুলিশ। মঙ্গলবার রাত 2টায় গাজীপুর জেলা শহরের উত্তর ছায়াবিথি এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম জানান, আটককৃতরা শাহিদা আক্তার যশোদা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এই থানা এলাকায় একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়াও গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গার্মেন্টসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার লক্ষ্যে তিনি অর্থায়ন করেছেন। 5ই আগস্ট পরবর্তী সময়ে কয়েকটি গার্মেন্টস ফ্যাক্টরি ভাঙচুর এবং শ্রমিকদের উস্কানি দেওয়ার সাথে তার সম্পৃক্ততা থাকার তথ্য মিলেছে। নোয়াখালীতে 3.5 বছর পর আদালতের রায়ে চেয়ারম্যান হলেন জামায়াত নেতা সায়েদ আহমদ। দুপুরে নোয়াখালী জেলা দায়রা জজ আদালতের নির্বাচনী ট্রাইব্যুনালের সিনিয়র সহকারী জজ দেওয়ান মনিরুজ্জামান তাকে 466 ভোটে বিজয়ী ঘোষণা করেন। 2022 সালের 5 জানুয়ারি সোনাইমুড়ি উপজেলার বারগাঁও ইউনিয়নে তিনি চশমা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন। পরে কেন্দ্রীয় ফলাফলে জয়লাভ করেন মাওলানা সায়েদ আহমদ। তখন উপজেলা পর্যায়ে ফলাফলের কাগজপত্রে ওভার রাইটিং করে প্রতিদ্বন্দ্বী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শামসুল আলমকে চেয়ারম্যান ঘোষণা করা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ দীর্ঘস্থায়ী নয়, তাই জনগণের গণতান্ত্রিক অধিকার ফেরত দিতে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। দুপুরে মৌলভীবাজার জেলা বিএনপির বিশেষ সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপির 31 দফা সংস্কারের ধারাবাহিকতায় অংশ জনগণের গণতান্ত্রিক অধিকার ফেরানো। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটির সদস্যরা সহ জেলা বিএনপির দলীয় নেতাকর্মীরা।
দ্রুত সময়ের মধ্যে দিতে পারে। সেই জন্যই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে, তাদের নামই হচ্ছে অন্তর্বর্তীকালীন, অর্থাৎ তাদের মেয়াদ খুবই ক্ষণস্থায়ী। গণতন্ত্রে ফিরতে পারলে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। এটা কোনো ফ্যাসিবাদী বাংলাদেশ হবে না, স্বৈরতন্ত্রের বাংলাদেশ হবে না। তাই গণতন্ত্রের বাংলাদেশ নির্মাণে চেষ্টা করা হচ্ছে। এই সংস্কারগুলো শেষ করে আশা করব যে এই সরকার ডিসেম্বরের মধ্যেই একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবেন। আমরা অতি দ্রুত গণতন্ত্রে ফিরতে চাই। আমরা গণতন্ত্রে ফিরতে পারলেই জনগণের আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব হবে। শিক্ষার্থীরা ভবিষ্যতে কি হবে তা পরিবার থেকে চাপিয়ে দিলে হবে না। তাদের সুপ্ত প্রতিভার বিকাশের সুযোগ দেয়া গেলে আরও বড় কিছু হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক শাকিল আহমদ। দুপুরে মেহেরপুরের গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের নবনির্বাচিত অ্যাডহক কমিটির অভিযোগ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। এ সময় ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটির বিগত দিনের শোচনীয় পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে নানা পরিকল্পনার কথা জানান তিনি। শাহবাগে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় বাধা ও অবমাননার প্রতিবাদে একসাথে জাতীয় সঙ্গীত গাইলেন বরিশাল ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা। দুপুর 12টায় কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, জাতীয় সঙ্গীত বা জাতীয় পতাকা আমাদের দেশে নিষিদ্ধ নয়, তাহলে কেন জাতীয় সঙ্গীত পরিবেশন করতে বাধা আসবে? এরা নিশ্চয়ই স্বাধীনতা যুদ্ধে পরাজিত শক্তির দোসর, কারণ মুক্তিযুদ্ধের পথ ধরেই 24-এর গণ অভ্যুত্থান। দলমত নির্বিশেষে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা আমাদের সবার। তাই এর অবমাননাকারীদের কোনো মতেই ছাড় দেয়া চলবে না বলে জানান তারা। সাগরে মাছ ধরা বন্ধ হওয়ায় অলস সময় কাটাচ্ছেন পটুয়াখালীর জেলেরা। এই সময়ে কেউ ছেঁড়া জাল রিপু করছেন, কেউ বোট মারাই, আবার কেউ ইঞ্জিনের কাজ করাচ্ছেন। বেশিরভাগ আড়ত বন্ধ। জেলেরা বলছেন, এনজিওর কিস্তি সহ টানাপোড়েনে কষ্টে জীবন চলছে তাদের। তবে ভারতের সাথে মিল রেখে 58 দিনের নিষেধাজ্ঞা দেয়ায় খুশি জেলেরা। আহসানুল কবির রিপনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। মহিপুরের জেলে মোহাম্মদ হোসেন মাছ ধরার পেশায় দীর্ঘদিন জড়িত থাকলেও প্রণোদনার চাল পান না। তার অভিযোগ, রাজনৈতিক প্রভাবশালীরা এই চাল পেলেও তারা বঞ্চিত হন। আমরা তো জালিয়াকারের চাউলটাও পাই না ঠিক মতো, আমাদেরকে দেয় না, যারা নেতা আছে তারাই পায়। একই অভিযোগ আলিপুরের জেলে শহীদুল ইসলাম এবং আব্দুল আহাদের। তারা বলছেন 24 বছর ধরে এই পেশায় জড়িত, কাজ করেন, জেলে আইডি কার্ডও আছে, কিন্তু চাল পান না। স্বজনপ্রীতির অনিয়ম রয়েছে বলে জানান তারা। আইডি কার্ড আছে, আমার জেলেদের আইডি কার্ড আছে, এবার আমি চাল পাই না। অর্থাৎ যারা ভাগ বিতরণ করছে তারা নিজের আত্মীয় স্বজন থেকে আর চাল বিতরণ করে দিয়েছে। মার্চ 4 আগে আমার জেলে কার্ডটা নিয়ে অফিস আবার ডাকছে, অফিসে আমরা ইউনিভার্সিটি দেখেছি, তারপর জেলে কার্ডটা আমার কার্ডটা নিয়েছে। আদৌ পর্যন্ত আমি কার্ডটার কথা জিজ্ঞেস করছি, খালি আমার কার্ডটা আজ পর্যন্ত আমার জেলে কার্ডটা দেয়নি। একই ধরনের কষ্টের কথা জানালেন অন্য জেলেরাও। এনজিওর কিস্তি সহ টানাপোড়েনে জীবন চলছে তাদের। টাকা পয়সা নাই, মানুষের কামাই না থাকলে সবারই চলতে পারছে সমস্যা। হাই বলতো যে আমরা 80 কেজি দেবো, আই দিত 30 কেজি 40 কেজি, হাই এলে 40 কেজি দিত, দিত না। অনেক সময় 30 কেজি একটা বস্তাও ধরাই দিয়ে বলতো যে সবাইরে পুষেই দিতেছি আমরা, এইভাবে বলতো। তবে ভারতের সাথে মিল রেখে এবছর সাগরে মাছ ধরার উপর 58 দিনের নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জেলেরা। এটা ইন্ডিয়ার সাথে যে যোগাযোগ করবে সেই আমার সুবিধা হয়েছে, কারণ আগে বাংলাদেশের মাছ ধরতে পারে নাই, কিন্তু ইন্ডিয়ার লোকে মাছ ধরতে। জেলা মৎস্য কর্মকর্তা জানান, জেলে নিবন্ধন হালনাগাদ হচ্ছে। কার্যকর হলে আগামী বছর থেকে আর সমস্যা
সমস্যা থাকবে না। হালনাগাদ তালিকা এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি, ওটার একটা রেজুলেশন হবে এবং এটা সফটওয়্যারে যখন আমরা এটা আপলোড করব তখন আগামী বছর থেকে আমরা একটা সুন্দর তালিকা পাবো। জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায় 58 দিনের এই নিষেধাজ্ঞায় জেলেরা মাথা পিছু 77 কেজি করে চাল পাবে। পটুয়াখালীর মোট নিবন্ধিত জেলের সংখ্যা 81,300, এর মধ্যে সমুদ্রগামী জেলের সংখ্যা 48,000। ফারদিন নীরব, 71। পটুয়াখালীর কলাপাড়ায় বাস স্ট্যান্ডে অভিযান চালিয়ে প্রায় 30 মণ সামুদ্রিক মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। মঙ্গলবার রাতে কলাপাড়া সহকারী কমিশনার ইয়াসিন সাদেকের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় নারায়ণগঞ্জ ঢাকাগামী বাসের ডেক থেকে মাছগুলো জব্দ হয়। জব্দ হওয়া মাছের মধ্যে সামুদ্রিক পোয়া, ফাইসা, লইটা, চিংড়ি সহ বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে। সমুদ্রে 58 দিন মাছ শিকারের নিষেধাজ্ঞা চলার সময় এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। কুমিল্লার লালমাই পাহাড়ে একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সন্ধান মিলেছে। এরই মধ্যে প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিদর্শন উদ্ধারে খনন শুরু করেছে। প্রত্নতত্ত্বটি দেখার জন্য ভিড় করছে মানুষ। কাজী এনামুল হকের তথ্য ও ছবিতে প্রতিবেদন। কুমিল্লার ধর্মপুর গ্রামের আবু চেয়ারম্যানের বাড়ির মাটি খননের সময় পুরনো একটি ঘরের দেয়াল ও প্রাচীন কাঠামোর দেখা মেলে। বড় বড় ইট দিয়ে তৈরি প্রায় 6 ফুট চওড়া প্রাচীন এই দেয়াল হয়তো কোনো স্থাপনার কর্নার। এই খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। আর এখানে কি আছে না আছে আগে আমরা জানতাম না, আবার খনন করা শুরু করাতে এরপরে জানতে পারি এখানে বিল্ডিং পাওয়া যায়। সরকার যদি নিতে চাই জায়গাটা নিতে পারে, আমাদেরকে ন্যায্য মূল্য দেওয়ার দিয়ে এই এরিয়াটা সরকার সুন্দর করে খনন করে একটা পর্যটক এরিয়া হিসেবে তৈরি করে, তাইলে এটা সরকারের জন্যও ভালো। প্রস্তর যুগ থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত মানব সভ্যতার ক্রমবিকাশের ক্রীড়াভূমি এই লালমাই পাহাড়ি অঞ্চল। এখানে খননের মাধ্যমে 6ষ্ঠ থেকে 12 শতকের অসংখ্য প্রাচীন পুরাকীর্তি উন্মোচিত হয়েছে। বর্তমানে এখানে অনুসন্ধানের কাজ করছে 7 সদস্যের খনন টিম। আপাতত আমাদের তো গেজেটে উল্লেখ আছে 20-22 একরের মতো জায়গা, তার মধ্যে আমরা একটা অংশ ধরে এখন কাজ করছি। এই অংশটা আমরা জাস্ট এখন আনুমানিক যে অংশের মধ্যে কাজ করছি এটা হইতে পারে হয়তো একখানির মতো জায়গার ভিতরে আপাতত আমরা শুরু করলাম আর কি। স্থাপত্য কাঠামোর যে দৃশ্যমান রয়েছে এটা থেকে আমরা ধারণা করতেছি যে এখানে একটা বড় আকারের একটা সভ্যতা ছিল। 2টা দেয়ালের ধ্বংসাবশেষ উন্মোচন করেছি, এটা প্রতিবেদন যাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট। ময়নামতি জাদুঘরের কাস্টোডিয়ান বলছেন এটি ধর্মপুর গ্রামের বহু পুরনো কোনো রাজা বা জমিদার আমলের স্থাপনার অংশ বা কোনো মন্দির হতে পারে। এই পর্যন্ত যে বালাগাজী মুরাতে আমরা যে প্রত্নতাত্ত্বিক স্ট্রাকচার বলেন বা আর্কিটেকচারাল রিমেন যেটা পেয়েছি, সেটার হয়তো সময়কাল আমাদের এর আগে যে শালবন বিহার বা আনন্দ বিহার এই যে সাইটগুলো পেয়েছি সেটার সমসাময়িক হতে পারে। আর জেলা প্রশাসক বলছেন এই নিদর্শন সংরক্ষণ করা জরুরি। চাইবো যে সবগুলো যে নিদর্শন আমরা পেয়েছি এগুলো সম্মানিতভাবে এর জন্য সংরক্ষণ করা হয় এবং এগুলো নিয়ে আমরা কাজ করছি এবং সংস্কৃতি বিষয় মন্ত্রণালয়ের সাথে আমাদের যোগাযোগ রয়েছে। এটি বিহারের ধ্বংসাবশেষের সমসাময়িক হতে পারে বলেও প্রাথমিকভাবে মনে করছেন প্রত্নতাত্ত্বিক খনন ও অনুসন্ধান টিম। ফারদিন নীরব, 71। প্রতিবারের মতো এবারও গোপালগঞ্জে পৈতৃক ভিটায় সুকান্ত মেলা হয়েছে। 13তম এই মেলার আয়োজন করে জেলা প্রশাসন। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এই মেলার উদ্বোধন করেন। অন্যান্য বছরে 3 দিনের আয়োজন থাকলেও এবার তা 1 দিনের করা হয়েছে। আজিজুর রহমান রনির প্রতিবেদনে বিস্তারিত। হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ, কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে। অথবা ইতিহাস, নেই অমরত্বের লোভ, আজ রেখে যাই আজকের বিক্ষোভ। সেই কবে কিশোর সুকান্ত বাংলাদেশের কথা বলেছেন দেশটির জন্মেরও আগে, কিংবা প্রতিদিন বেঁচেছেন প্রতিদিনের প্রতিবাদী। অকাল প্রয়াত ক্ষণজন্মা সুকান্ত ভট্টাচার্যকে প্রতি বছরের মতো এবারও তার পৈতৃক ভিটা গোপালগঞ্জের কোটালীপাড়ার আমতলী ইউনিয়নের ইনশিয়া গ্রামে স্মরণ করা হয়েছে। আমরা বন্দী
শক্তিতে আমরা বেরিয়ে পড়ব, আমরা ছড়িয়ে পড়ব। স্বল্প পরিসরে সুকান্তের কবিতা আবৃত্তি, বাউল গান, নৃত্য আর মঞ্চনাটক নকশিকাঁথার মাঠ মঞ্চস্থের মধ্য দিয়ে শেষ হয়েছে আয়োজন। অন্যান্য বছর আমাদের স্থানীয় অনেক গণ্যমান্য চেয়ারম্যান, ইউপি সদস্য বা রাজনৈতিক ব্যক্তিবর্গের ন্যায় ব্যাপকভাবে হতো, কিন্তু এবারে সেইভাবে ব্যাপকভাবে হচ্ছে না। নির্বাচনী এলাকা থাকার কারণে এখানে বড় ধরনের আয়োজন হতো, 5 দিন 3 দিন ব্যাপী আয়োজন হতো, কিন্তু সেই রাজনৈতিক প্রেক্ষাপট থেকে এবার একটু ভিন্ন অবস্থান হয়েছে, যার কারণে বছরকে ছোট পরিসরে একদিনের আয়োজন করা হয়েছে। এখানে আজকে আপনারা যে লোকদের দেখছেন, এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের যারা অনুসারী, তারা বেশিরভাগ লোকজনই আমাদের এখানে অ্যাটেন্ড করছে। কবিকে জানতে এখানে প্রতি বছর শিক্ষার্থীদের নিয়ে আসেন শিক্ষকেরা। আজকে যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ জনগণ এবং অত্র এলাকার সহ সারা দেশের মানুষের ভিতরে একটি উদ্দীপনা জাগ্রত হবে। আমরা এই দিনটি আমরা প্রতি বছরই সুকান্তর মেলার আমরা অপেক্ষায় থাকি, কখন এই মেলাটি আসবে, সেই মেলাটি আমরা উদযাপন করব এবং কবি সুকান্ত সম্পর্কে আমরা জানব। আমরা এখানে অ্যাকচুয়ালি আজকে একটা নাচের অনুষ্ঠান আছে এখানে আমাদের স্কুল থেকে, তো তাই আমরা সবাই আসি। আমরা প্রতি বছরই আসি, অনেক মজা হয়, অনেক লোকজন আসে। তরুণ প্রজন্মের কাছে সুকান্ত সবসময় প্রাসঙ্গিক জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক বলছেন, নতুন প্রজন্মের কাছে তার জীবন দর্শন, চেতনা পৌঁছে দিতে এই আয়োজন। এই সুকান্ত মেলার মাধ্যমে আমরা সুকান্তের যে জীবনবোধ, আদর্শ এবং চেতনা, সেটা প্রজন্মের মধ্যে আমরা ছড়িয়ে দিতে চাই। আমরা সারা বিশ্বে এখন ইকোসিস্টেম বা ইকো ফ্রেন্ডলি বিশ্ব তৈরি করতে চাচ্ছি, এর কিন্তু মেসেজ সুকান্ত দিয়ে গেছে। এই কারণে আমি মনে করি যে তরুণ প্রজন্ম, বিশেষ করে শিশু কিশোরের মধ্যে সুকান্ত সবসময় প্রাসঙ্গিক থাকে। বিগত সুকান্ত মেলা 3 দিনের হলেও এবারের আসর ছিল 1 দিনের। হাসান আহমেদ, 71।